নমস্কার, অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর বিষয়বস্তু হলো গ্রহদের শুভ এবং অশুভ ফল। দেখুন, শুভ এবং অশুভ এটি গ্রহদের অবস্থানের উপর নির্ভর করে। আপনি যখন আপনার জন্মছক আপনি বিচার করবেন, সেটা কোনো জ্যোতিষীকে দিয়ে আপনি করতে পারেন বা আপনি নিজে করবেন, তখন আপনাকে কিন্তু অবশ্যই আমি আগের দিনের মতোই বলছি যে আপনাকে 12টি যে রাশি আছে সেই 12টি রাশিকে, মেষ রাশিকে 1 নম্বর ধরে আপনাকে লেফট হ্যান্ড মুভমেন্ট অর্থাৎ বাম দিক দিকে ঘুরতে হবে এবং 1 2 3 4 করে আপনি যদি ঘোরেন তাহলে দেখবেন 12টা রাশির আপনি পেলেন। এবারে প্রতিটা রাশির একজন করে অধিপতি গ্রহ থাকবেন। এই অধিপতি যে গ্রহরা আছেন, এই অধিপতি গ্রহদের অবস্থান এবং এক্ষেত্রে তারা যে মূল ত্রিকোণ তৈরি করেছে, সেই মূল ত্রিকোণটি আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করছি যে মূল ত্রিকোণটি, এই মূল ত্রিকোণের উপর নির্ভর করে বিভিন্ন গ্রহদের যে অবস্থান, সেই অবস্থানের উপরেই কিন্তু শুভ এবং অশুভ গ্রহদের অবস্থা কিন্তু বোঝা যায়। এখানে আমি আরেকটা বিষয় আপনাদের কিন্তু এখানে বলে নিই যে আমরা এই শুভ এবং অশুভ গ্রহ কাকে বলি। দেখুন, শুরুতেই একটা কথা বলি যে আপনি যখন জন্মছক আপনার দেখবেন, সেই জন্মছকে যখন লং যেখানে লেখা থাকবে, মনে রাখতে হবে সেই লং লেখাটা হচ্ছে আপনার জন্মছকের 1 নম্বর ঘর। এরপরে আপনি 1 2 3 4 করে, অর্থাৎ আপনার এক্ষেত্রে মেষ রাশি তখন 1 নম্বরে নাও আসতে পারে। তখন মেষ রাশি হয়তো দেখা গেল আপনি যদি বৃষ রাশিতে জন্ম হয়, তাহলে মেষ রাশি আপনার 12 নম্বর ঘরে কিন্তু পৌঁছে গেল। অর্থাৎ আপনি ওইভাবে গুনলে তখন ওই ঘরটা 12 নম্বর হবে লেফট হ্যান্ড সাইডে বা বাম দিক থেকে যদি আপনি ঘোরেন। এখন আমরা শুভ এবং অশুভ গ্রহ, শুভ গ্রহকে ইংরেজিতে বলা হয় বেনিফিট। কথাটা এসেছে বেনিফিট থেকে, বেনিফিট যা আপনাকে শুভ ফল দেয়। অর্থাৎ জাতকের জন্মছকে বেনিফিট বা আমরা শুভ গ্রহ বলতে সেই সমস্ত গ্রহকে বোঝাই বা সেই গ্রহের অবস্থানকে বোঝায় যা তাকে পজিটিভ রেজাল্ট দেয়, যা তাকে প্রোডাক্টিভ রেজাল্ট দেয়, যেটা তার কিছু সুবিধে হয়, সেইটাকে আমরা শুভ অবস্থান বলি। অশুভ গ্রহকে ইংরেজিতে ম্যালেফিক গ্রহ বলা হয়। অশুভ গ্রহ বলতে আমরা বুঝি যে যে সমস্ত গ্রহ আপনার জন্মছকে অশুভ বা নেগেটিভ বা ব্যাড রেজাল্ট দেয় বা চ্যালেঞ্জিং রেজাল্ট দেয়। এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, অশুভ কথাটার মানে সবসময় খারাপ না, চ্যালেঞ্জিং। অর্থাৎ যে সময় অশুভ গ্রহের প্রভাব থাকবে তখন আপনার জীবনটা অনেক চ্যালেঞ্জিং হবে। তার মানে আপনি সহজে সবকিছু পাবেন না, আপনাকে সেটা পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, আপনাকে অনেক অবস্ট্রাগল বা স্ট্রাগল করতে হবে এবং অবস্ট্রাগল গুলোকে ফেস করতে হবে। আর বেনিফিট যখন থাকবে তখন ওই যে বলা হচ্ছে যে না চাইতেই জল, অর্থাৎ আপনি কিন্তু অনেক সময় এমন কিছু সুবিধে পাবেন যে সুবিধেগুলো কিন্তু আপনি হয়তো আশা করেননি বা আপনার অপ্রত্যাশিত বা আনপ্রেডিক্টেবল ছিল। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বা আমরা বেদিক অ্যাস্ট্রোলজি যেমন বলি বা গ্রিক মিথোলজি বা গ্রিক অ্যাস্ট্রোলজি, দু জায়গাতে কিন্তু শুভ অশুভ গ্রহের অবস্থান নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যদিও ওয়েস্টার্ন যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা আছেন তারা এগুলো নিয়ে কিন্তু মাথা ঘামান না, শুভ অশুভ গ্রহে নিয়ে তারা প্রত্যেকটা গ্রহের প্রভাবকে তারা অন্যভাবে আলোচনা করেন বা তারা কিন্তু ইন্ডিভিজুয়াল আলোচনা করেন। কিন্তু বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গ্রহদের শুভ এবং অশুভের অবস্থান নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবারে যে শুভ এবং অশুভ গ্রহ, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলে নেচারাল বেনিফিক বা নেচারাল ম্যালেফিক, আরেকটাকে বলে ফাংশনাল বেনিফিক বা ফাংশনাল ম্যালেফিক। কতগুলো গ্রহ আছে তারা স্বাভাবিকভাবেই কিন্তু শুভ ফল সবসময় প্রদান করে, সেই জন্য সেগুলোকে কিন্তু নেচারাল কিন্তু বেনিফিক গ্রহ হিসাবে ধরা হয়। আর কতগুলো গ্রহ আছে যেগুলো কিন্তু সর্বদা অশুভ ফল প্রদান করে বলে এদিকে নেচারাল ম্যালেফিক বা নেচারাল মানে ম্যালেফিক বা অশুভ স্বাভাবিক অশুভ গ্রহ হিসাবে ধরা হয়। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাংশনাল বা কার্যকরী বেনিফিক বা কার্যকরী ম্যালেফিক গ্রহ, এটা কি না এই সমস্ত গ্রহগুলো সাধারণত নানা রকম ভাবে আপনার যে ফাংশন বা প্রতিদিনের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে সে শুভ এবং অশুভ ফল প্রদান করে। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটি গ্রহ তারা নির্দিষ্ট কক্ষের উপরে ঘুরছে,
তাদের রোটেশন এবং তাদের রেভলিউশন ক্রিয়া হচ্ছে, যে কারণে একটা গ্রহের শুভ অশুভ ফল আপনার জীবনে সারা জীবন কোনোভাবেই থাকবে না, তার একটা পয়েন্ট অফ টাইম পর্যন্ত থাকবে। কারণ ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে অনেকেই কিন্তু বলেন এটা স্টাডি অফ টাইম, অর্থাৎ এটা সময়ের অধ্যয়ন। আপনার একটা সময় খারাপ সময় থাকবে, তখন ম্যালেফিক গ্রহের প্রভাব পড়বে, আপনার কাছে চ্যালেঞ্জিং টাইম আসবে। আবার যখন শুভ গ্রহের প্রভাব থাকবে, সেই চ্যালেঞ্জিং টাইমটা কেটে গিয়ে আপনি কিন্তু প্রোডাক্টিভ রেজাল্ট বা শুভ ফল কিন্তু সেক্ষেত্রে আপনি পেতে পারেন। এবারে আমি আগে একটু আলোচনা করে নিয়ে মূল ত্রিকোণ কি, কারণ মূল ত্রিকোণটা না জানলে আমার পরবর্তী আলোচনাগুলো আপনাদের কাছে মোটেই সুবিধের হবে না। মূল ত্রিকোণ দেখুন, আমি যে সাইড এরিয়াল চার্টটা আপনাদের এখানে দেখিয়েছি, এখানে তো প্রসঙ্গত বলে দিই, যেহেতু আমার কম্পিউটার থেকে আমি ভিডিওটা করছি এবং এখানে অনেক সময় আপনাদের ছবিটা দেখবেন অনেক সময় জাস্ট অপোজিট হয়, অর্থাৎ আমার যখন আমি এখানে মুভ করছি আমার যে মাউসটা, তখন সেই মাউসটা আপনার আমি হয়তো লেফট সাইড করলে আপনার দিকে রাইট সাইডে দেখাচ্ছি। এই যে ভিউটি হচ্ছে, এটা টেকনিক্যাল একটা প্রবলেমের কারণে হচ্ছে। আপনারা যখন আপনাদের জন্ম ছক বা ইত্যাদি দেখবেন, আপনারা সবসময় বাঁ দিক থেকে মুভ করবেন, বাঁ দিক থেকে মুভ করলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে দেখুন, এখানে আমি একটা যে সাইড এরিয়াল দেখেছি, প্রত্যেকটা ঘর কিন্তু 30 ডিগ্রি। দেখুন আমি আমার মাউসের পয়েন্টারটা এখানে ঘুরাচ্ছি 30 ডিগ্রি করে। এবারে আমি যখন মূল ত্রিকোণটা আলোচনা করছি, দেখুন রবির ক্ষেত্রে কিন্তু মূল ত্রিকোণ কখনোই না সিংহ রাশির 0 থেকে 20 ডিগ্রি, অর্থাৎ সিংহ রাশির 0 থেকে 20 ডিগ্রির মধ্যে রবি মূল ত্রিকোণ তৈরি করে বা তার মূল ত্রিকোণ থাকে। চন্দ্রের ক্ষেত্রে কিন্তু সে বৃষ রাশির ক্ষেত্রে 4 থেকে 20 ডিগ্রি, আবার বলছি চন্দ্র বৃষ রাশির ক্ষেত্রে 4 থেকে 20 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ করে। মঙ্গল আপনার মেষ রাশির ক্ষেত্রে 0 থেকে 12 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হয়। আবার বলছি মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে 0 থেকে 12 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হয়। বুধ কন্যা রাশির ক্ষেত্রে 16 থেকে 20 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হয়। আবার আমি বলছি বুধ কন্যা রাশির ক্ষেত্রে 0 থেকে 16 থেকে 20 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হয়। বৃহস্পতি ধনু রাশির ক্ষেত্রে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। বৃহস্পতি ধনু রাশির ক্ষেত্রে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। শুক্র তুলা রাশির ক্ষেত্রে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। আবার বলছি শুক্র তুলা রাশির ক্ষেত্রে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। শনি কুম্ভ রাশির ক্ষেত্রে 0 থেকে 20 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। আবার বলছি শনি কুম্ভ রাশির ক্ষেত্রে 0 থেকে 20 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। রাহু কন্যার ক্ষেত্রে 15 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। রাহু কন্যার ক্ষেত্রে 15 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ হবে। কেতু বৃশ্চিকের মধ্যে বৃশ্চিক রাশি বা কেতু কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে 15 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ, অর্থাৎ রাহু এবং কেতু দুজনই কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে 15 ডিগ্রিতে মূল ত্রিকোণ করবে। এখন মূল ত্রিকোণ বলতে কি, এই যে আমরা এটা 12টা ভাগে যদি ভাগ করি, ঠিক মাঝে একটা পয়েন্ট যদি থাকে, প্রত্যেকটা কিন্তু একটা ত্রিকোণ তৈরি করছে, অর্থাৎ ট্রায়াঙ্গেল। একটা যখন আমরা রাউন্ড মানে 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রিকে যদি আপনি 12টা ভাগে ভাগ করে দেন, অর্থাৎ যদি তার ব্যাস এবং আবার প্রত্যেকটা ব্যাসকে যদি আপনি সমান মাপে কাটতে 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 12 ভাগ করেন, তাহলে আপনার 30 করে হবে। প্রত্যেকটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি করবে। এই ত্রিভুজগুলোকেই মূল ত্রিকোণ এটাকে সাধারণভাবে বলা যায়। আমি আগেই বলেছি যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে যেভাবে আমরা সাধারণ যে আমাদের চলিত চার্টটা দেখি, সেই চলিত চার্ট কিন্তু আমরা সাধারণত কিন্তু সেখানে সহজে এটা আমরা বুঝতে পারি না। এবারে আমরা আসছি আগে পরের যে আলোচনাটা একটু করে নিই। পরের আলোচনাটা আমরা শুরুতেই কিন্তু বলছি যে দেখুন, গ্রহদের ক্ষেত্রে কার্যকারী কতগুলো প্রকৃতি বা ফাংশনাল নেচার এটা নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রকে সাধারণত আমরা যখন পর্যালোচনা করব, তার অ্যানালাইটিক্যাল স্টাডি করব, তখন কিন্তু তার ফাংশনাল যে অ্যাসপেক্ট গুলোকে আমাদের দেখতে হবে। রাহু এবং কেতু এই গ্রহগুলোকে যদি আমরা বাদ দিই, অন্যান্য গ্রহের ক্ষেত্রে কিন্তু মূল ত্রিকোণ রাশি সর্বদা কিন্তু অশুভ গ্রহে অবস্থান করবে। কিরকম মূল ত্রিকোণ রাশি অশুভ গ্রহ? যেমন ধরুন 6, 8 এবং 12, অর্থাৎ 6 নম্বর এবং 8 নম্বর এবং 12 নম্বর ঘর, এটা সাধারণত রাহু কেতু বাদ দিলে অন্যান্য রাশির ক্ষেত্রে অশুভ বা অন্যান্য গ্রহের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলবো অশুভ হিসাবে সাধারণত ধরা হয়। এখন ফাংশনাল যে নেচার বা কার্যকারী যে আমরা গ্রহদের প্রকৃতি যদি আমরা ধরি,
এর উপর নির্ভর করে মূল ত্রিকোণ গ্রহ বা যে আপনার ভাব, অর্থাৎ তাদের যে গ্রহদের যে যে হাউসে থাকছে, ভাব মানে হচ্ছে যে হাউসে থাকবে, একটি শুভ শক্তিশালী এবং বা দুর্বল হতে পারে, অর্থাৎ সেখানে গ্রহটা তার স্ট্রংগেস্ট হতে পারে বা উইকেস্ট হতে পারে, কিন্তু তার কার্যকারী প্রকৃতি যেটা থাকবে সেটা গ্রহের কার্যকারী প্রকৃতির উপর নির্ভর করে অপরিবর্তনীয় থাকবে। অর্থাৎ ওই গ্রহ যদি আপনার শুভ হয়, যদি বেনিফিক হয় সেটা হবে, আবার ম্যালেফিক হলেও ম্যালেফিক হবে। এক্ষেত্রে ব্যতিক্রম হলো রাহু। রাহু কি হচ্ছে, সর্বদা কোনো গ্রহের মূল ত্রিকোণ রাশিতে যদি ওয়েল সেটেলড হয় বা ভালোভাবে সেখানে তার অবস্থান করে, এক্ষেত্রে সে অন্য গ্রহের সঙ্গে সংযোগ, অর্থাৎ যদি তার কনজাংশন না হয়, কনজাংশন বা সংযোগ নিয়ে আলোচনা করব, কোনো কনজাংশন বা সংযোগ যদি না হয় বা অন্য গ্রহের কোনো অ্যাসপেক্ট বা দৃষ্টি তার দ্বারা না পড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রাহুর যে ফল বা তার শুভ অশুভ যে ফল সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। রাহু এবং কেতু যখন উচ্চস্থ হবে, আবার আমি বলছি, রাহু এবং কেতু যদি অ্যাসেন্ডেন্ট থাকে বা তার এক্সাল্টেশন হয়, যদি তার উচ্চস্থ হয়, আমি আগের ভিডিওতে উচ্চস্থ এবং নিচস্থ নিয়ে আলোচনা করেছি, হয় তখন আমরা কিন্তু এটা বলবো জাতক বা জাতিকা সেখানে পার্থিব সুবিধে পাবে, সে মেটেরিয়াল বেনিফিট পাবে, মেটেরিয়ালিস্টিক বেনিফিট হবে, তার ফিনান্সিয়াল বেনিফিট থাকবে, তার সমস্ত কাজ প্রোডাক্টিভ হবে এবং নানা ধরনের কিন্তু সুফল হবে। তাহলে বুঝতে পারছেন যে রাহু কেতু থাকলে আপনারা রাহুর দোষ কেতুর দোষ এটা যদি অনেক সময় বুঝে নেওয়া হয়, খুব ভেঙে পড়লেন, সেটা কিন্তু নয়। তার উচ্চস্থ এবং তার নিচস্থ এই অবস্থাগুলোকে সমানভাবে কিন্তু দেখার পরে সে আপনার শুভ ফল হবে, সে প্রোডাক্টিভ হবে না আনপ্রোডাক্টিভ হবে, আপনার ক্ষতিকারক হবে, সেটা বোঝা যাবে। কিন্তু রাহু যখন নিচস্থ হয় তখন জাতকের কিন্তু এক্ষেত্রে নানা ধরনের তাকে দুর্নামের মুখোমুখি, স্ক্যান্ডালের মুখোমুখি হয়। অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু নিচস্থ হয়, অনেক সময় আপনি কোনো অপরাধ করেননি, দেখবেন আপনি কিন্তু সে অপরাধের শিকার হয়ে গেলেন। আমি বারবারই কিন্তু বলছি, ধৈর্য ধরবেন, পেশেন্স ইজ দ্য বেস্ট মেডিসিন। যদি কারো ক্ষেত্রে কোনো জাতক বা কোনো জাতিকার ক্ষেত্রে, কোনো মহিলা বলুন, কোনো পুরুষ বলুন, যার ক্ষেত্রে ঘটুক, যদি আপনি কোনো রকম না থাকেন, কারণ জানবেন আমাদের গ্রহের প্রভাব প্রত্যেককে কিন্তু ভোগ করতে হয়। ভগবান রামচন্দ্র 12 বছর কিন্তু গ্রহের প্রভাব ভোগ করেছিলেন, তাকে বনবাসে কাটাতে হয়েছিল। মাতা সীতা, তিনি যিনি স্বয়ং লক্ষ্মী ছিলেন, তাকেও কিন্তু রাবণের কারাগারে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সুতরাং আবার ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতাকেও কিন্তু কংসের কারাগারে জীবন কাটাতে হয়েছিল। কারণ গ্রহের প্রভাব থেকে আমরা কেউ কিন্তু মুক্ত নয়, কিন্তু ধৈর্যটা হচ্ছে সব থেকে বড় মেডিসিন। আপনি ধৈর্য ধরে থাকলে দেখবেন অশুভ গ্রহের প্রভাব কেটে গেলে আপনি আবার কিন্তু আলোর দিশায় চলে আসবেন, রাতের অন্ধকার চলে যাবে, আবার কিন্তু দিনের যে স্বচ্ছ আলোতে আপনি প্রতিভাত হবেন। আপনাকে যারা নিয়ে খারাপ ভেবেছিল, আপনার দুর্নাম করেছিল, একদিন তারা কিন্তু ভুল বুঝবে এবং আপনার কাছে তারা এগিয়ে আসবে। সুতরাং হঠাৎ করে সিদ্ধান্ত খারাপ ভালো হলেই আপনারা কিন্তু কেউ নিয়ে নেবেন না, এটা আমার কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। আর কি হয়, উচ্চ স্থানের দিক থেকে আমরা যদি অষ্টম ভাব যদি মূল ত্রিকোণ হয়, আবার বলছি উচ্চ স্থানের বা অ্যাসেন্ডেন্টের দিক থেকে যদি অষ্টম ভাব মানে 8 হাউস মূল ত্রিকোণ হয়, এবং তাহলে অষ্টম সব থেকে কিন্তু অশুভ গ্রহ বলে। কিন্তু যদি অষ্টম গৃহে কোনো মূল ত্রিকোণ না থাকে, অর্থাৎ যদি না হয়, তাহলে কিন্তু যে দ্বাদশ গ্রহের অধিপতি সেটা কিন্তু তখন সব থেকে অশুভ গ্রহ যে ফল সেটা প্রদান করে থাকে। যদি দ্বাদশ গৃহে মূল ত্রিকোণ না থাকে, তাহলে সর্বাপেক্ষা অশুভ গ্রহের প্রভাব পালন করে কেতু, সেক্ষেত্রে কেতু অশুভ গ্রহ হিসাবে কাজ করবে। উচ্চস্থান বা অ্যাসেন্ডেন্টের দিক থেকে যদি ফোর্থ গৃহে মানে আমাদের চতুর্থ নম্বর গৃহে যদি মূল ত্রিকোণ হয়, তাহলে এটিকে সব থেকে ভালো বলা হয়, মানে মোস্ট প্রোডাক্টিভ, মোস্ট বেনিফিট এই গ্রহ হিসাবে অবস্থান হিসাবে ধরা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট জাতক জাতিকা নানা ধরনের সুযোগ সুবিধে তিনি পাবেন। যদি চতুর্থ গৃহে কোনো মূল ত্রিকোণ না থাকে, তবে যিনি দ্বিতীয় গ্রহের অধিপতি থাকবেন, এবং সেক্ষেত্রে যদি মূল ত্রিকোণ থাকে, সেক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকা অর্থাৎ ব্যক্তি, জাতক মানে হচ্ছে এখানে পুরুষ, জাতিকা মানে নারী, এক্ষেত্রে বলে দিই পুরুষ বা নারী, সেক্ষেত্রে তারা শুভ ফল অবশ্যই কিন্তু পেতে পারেন এবং তাদের পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি দ্বিতীয় গ্রহে কোনো মূল ত্রিকোণ না থাকলো, তবে কিন্তু সর্বাপেক্ষা শুভ গ্রহের ভূমিকা পালন করবে নবম গৃহের অধিপতি যিনি থাকবেন লর্ড।
আমি আগেই বলেছি প্রত্যেকটা গ্রহের একজন করে অধিপতি আছে। যেমন আমরা আগের আলোচনাগুলোতে দেখিয়েছি যে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতির ক্ষেত্রে আপনার বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি। এইভাবে প্রত্যেকটা গ্রহের কিন্তু এক একজন অধিপতি আছে। তখন নবম গৃহের মানে হচ্ছে নাইন্থ হাউস। নাইন্থ হাউস মানে কোনটা না ধনু রাশি, এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে এবং ভালো ফল প্রদান করবে। যদি নবম গৃহে কোনো মূল ত্রিকোণ না থাকলো, তবে সর্বাপেক্ষা শুভ গৃহের ভূমিকা পালন করে তৃতীয় গৃহের যিনি অধিপতি আছেন। তৃতীয় গৃহ মানে কি না, আমরা মিথুন রাশিকে দেখেছি জেমিনি তৃতীয় গৃহ, তার যিনি অধিপতি থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। এবং এই যে মূল ত্রিকোণের অধিপতি রাশি, তাহলে দেখছেন কোন গ্রহের শুভ এবং অশুভ হওয়ার ক্ষেত্রে এই মূল ত্রিকোণ, আমি মূল ত্রিকোণ নিয়ে আগে আলোচনা করলাম, সেক্ষেত্রে ডিগ্রি অত্যন্ত জরুরি। আপনাদেরকে আমি শুরু থেকেই একটা কথা বলছি যে আপনি জন্মছক যখন দেখবেন, যখন আলোচনা করবেন, তখন সাইডেরিয়াল অ্যাসপেক্টটা আপনাকে দেখতে হবে। এবং 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য 4 মিনিট, এবং 30 ডিগ্রি যে দ্রাঘিমা, সেখানে কত ডিগ্রির মধ্যে কোন গ্রহ মূল ত্রিকোণ তৈরি করছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। দিস ইজ টোটালি ক্যালকুলেশন। এটা পুরোপুরি কিন্তু একটা হিসেব এবং ক্যালকুলেশনের ব্যাপার। এক্ষেত্রে আগেও বলেছি কোন রকম কালা জাদু, টোনা, কোন ধরনের টুক টাক ইত্যাদির কোন স্থান এখানে নেই। যদিও রাশি বা রেমিডিসের জন্য অনেক সময় আপনারা গেলেন জ্যোতিষীকে গিয়ে বলে, হ্যাঁ ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি ওষুধ চান, তো যদি ওষুধ ডাক্তারবাবু না দিয়ে বলে এমনি রোগ সেরে যাবে, তাহলে সে ডাক্তার তো খুব খারাপ এবং আপনার অটোমেটিক রাস্তা থেকে গালাগাল দিতে আসবেন। সুতরাং জ্যোতিষী অনেক সময় আপনাকে মন্ত্র কোনো কিছু বললেন, পুজো আজার বিষয়ে বললেন, কেউ কোনো আপনাকে হয়তো রত্ন ধারণের কথা বললেন, আপনি সেটা ধারণ করলেন, কিন্তু ধারণ করুন কিংবা নাই করুন, আপনার শুভ অশুভ সময়টা আপনাকে কাটাতেই হবে। পরে আমি মন্ত্রের একটা মহত্ব গুণ আছে, সেই মন্ত্রকে সংক্রান্ত আলাদা আলোচনা করব। বিভিন্ন স্টোন ব্যবহার হয় অত্যন্ত প্রাচীনকালে রাজা মহারাজারা পড়ে। আজকাল দেখবেন নাম করা বিখ্যাত যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, সেলিব্রিটিস আছেন, প্রত্যেকের হাতে অসংখ্য স্টোন থাকে। তার প্রভাব কি, লাইট থেরাপি কি, আমি সমস্ত জিনিসগুলোকে আলোচনা করবো। একটু ধৈর্য ধরে শুনতে হবে। এভরিথিং ইজ দ্য ম্যাটার অফ স্টাডি। আমাকেও যথেষ্ট অধ্যয়ন করতে হয়, যথেষ্ট পড়াশোনা করতে হয় আপনাদের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করে নেওয়ার জন্য। কারণ আপনারা, আমি মনে করি, আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি যোগ্য, অনেক বেশি এডুকেটেড। So that's why I think that I have to study much before discussing anything with you. So that is very important thing here. Now I am going to discuss, এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা বিভিন্ন গ্রহের শুভ বা বন্ধু গ্রহ এবং অশুভ গ্রহ কোন কোনগুলো। দেখুন, রবি বা সূর্যের ক্ষেত্রে বন্ধু বা শুভ গ্রহ হবে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। আবার বলছি, রবির ক্ষেত্রে শুভ গ্রহ হবে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। রবির ক্ষেত্রে বৈরী বা অশুভ গ্রহ হবে কিন্তু শনি এবং শুক্র। আর রবির ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ হয়। নিরপেক্ষ মানে যখন সে খারাপ ফলও দিবে না, ভালো ফলও দিবে না, সেটা হচ্ছে বুধ। চন্দ্রর ক্ষেত্রে হচ্ছে আপনার শুভ গ্রহ যখন বা বন্ধু গ্রহ হবে সেটা রবি এবং বুধ। আবার বলছি, চন্দ্রের ক্ষেত্রে হবে রবি এবং বুধ, এটা শুভ গ্রহ দেবে, এবং সেখানে কিন্তু তার বৈরী বা অশুভ হবে কিন্তু তার যে অশুভ গ্রহ, এক্ষেত্রে কিন্তু তার থাকছে না। এবং নিরপেক্ষ, এটা কি হবে না, অন্য গ্রহগুলি নিরপেক্ষতাকে যখন চন্দ্রের সহিত কোন সহায়ক বা কোনো কনজাংশন হবে, তখন কিন্তু যার কনজাংশন হবে সে কিন্তু নিরপেক্ষ থাকবে। আমি কনজাংশন বা সংযোগ নিয়ে সম্পূর্ণ একটা আলাদা আমি ভিডিও বানাবো, তাতে বুঝতে পারবেন। দেখবেন আপনার জন্মছকে অনেক সময় 2-3টে গ্রহ একসঙ্গে লেখা থাকে, দেখবেন এটা, এই যে জন্মছকে 2-3টে গ্রহ লেখা থাকে, এই জন্মছকে 2-3টে গ্রহ হচ্ছে আপনার কনজাংশন হচ্ছে, কনজাংক্ট করে মানে হচ্ছে এই গ্রহগুলো আপনার কিন্তু কি হয় না, আপনার সঙ্গে এই গ্রহগুলোর অবস্থান বা কনজাংশন কিন্তু হয়ে থাকে। অর্থাৎ একই জায়গায় যদি 2-3টে গ্রহের হয়, আমি এই আলোচনাটা পরে করব, পরে করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন, এই যে দেখুন একটা আমি জন্মছকে দেখাচ্ছি, একটা জায়গায় দেখবেন রাহু, আবার বৃহস্পতি, বুধ এবং শুক্র, এক জায়গায় 4টে গ্রহ এসে চলে এসেছে। এইটাকে বলা হয় এরকম যে অনেক সময় 2টো থাকে, কখনো 3টে থাকে, কখনো 4টে থাকে, এটা কনজাক্ট বা কনজাংশন বলা হয়। আসি বুধের ক্ষেত্রে। বুধ হচ্ছে তার বন্ধু গ্রহ হবে শুক্র, শনি এবং রাহু। বুধের ক্ষেত্রে বন্ধু গ্রহ শুক্র, শনি, রাহু এবং তার শত্রু গ্রহ হবে চন্দ্র। আর নিরপেক্ষ গ্রহ হবে কোনটা না, শনি,
কেতু, মঙ্গল এবং বৃহস্পতি। শনি, কেতু, মঙ্গল এবং বৃহস্পতি হবে তার নিরপেক্ষ গ্রহ। নিরপেক্ষ মানে একটা সেখানে ইম্পার্সিয়াল ভূমিকা পালন করবে, কোনো রকম সে খারাপ ফল ভালো ফল দেবে না। শুক্রের ক্ষেত্রে কি হবে? শুক্রের ক্ষেত্রে বন্ধু গ্রহ হবে আপনার শনি, বুধ এবং কেতু। শনি এবং বুধ এবং কেতু যদি আপনার এটা মানে ভালো অবস্থায় থাকে তাহলে বন্ধু হবে, আর শত্রু হবে এখানে কিন্তু রবি, চন্দ্র এবং রাহু। আর নিরপেক্ষ গ্রহ হবে এখানে মঙ্গল এবং বৃহস্পতি। এবারে মঙ্গলের ক্ষেত্রে বন্ধু গ্রহ কোনটা? রবি, চন্দ্র, বৃহস্পতি। মঙ্গলের ক্ষেত্রে বন্ধু গ্রহ আবার বলছি রবি, চন্দ্র, বৃহস্পতি। শত্রু হবে কিন্তু বুধ এবং কেতু। আর নিরপেক্ষ হচ্ছে আপনার হবে শুক্র, শনি এবং রাহু। অর্থাৎ এই তিনটে গ্রহ এখানে তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বৃহস্পতির ক্ষেত্রে বন্ধু গ্রহ কি হবে? রবি, চন্দ্র এবং মঙ্গল। বৃহস্পতির ক্ষেত্রে বন্ধু গ্রহ হবে রবি, চন্দ্র, মঙ্গল। আর শত্রু গ্রহ বা বৈরী গ্রহ হবে বুধ, শনি এবং রাহু। আর নিরপেক্ষ থাকবে শুক্র এবং কেতু, সেক্ষেত্রে তার নিরপেক্ষ থাকবে। শনির ক্ষেত্রে বন্ধু গ্রহ কোনটা হবে? না বুধ, শুক্র, রাহু এবং কেতু তার হচ্ছে বন্ধু গ্রহ। আবার বলছি শনির ক্ষেত্রে বন্ধু গ্রহ হবে বুধ, শুক্র, রাহু এবং কেতু। অর্থাৎ এদের সঙ্গে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে কোনো খারাপ ফল দেবে না। বন্ধু মানে যে সমস্ত শুভ গ্রহের অবস্থান থাকবে। কেতু যদি তার শত্রু বৈরী গ্রহ হয়, তার রবি, বৃহস্পতি। নিরপেক্ষ হবে চন্দ্র এবং কেতু। রাহুর ক্ষেত্রে বন্ধু গ্রহ হচ্ছে বুধ, শুক্র এবং শনি। রাহুর ক্ষেত্রে বন্ধু গ্রহ বুধ, শুক্র, শনি এবং শত্রু গ্রহ হবে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। শত্রু গ্রহ কোনটা? রবি, মঙ্গল এবং বৃহস্পতি। আর নিরপেক্ষ হবে চন্দ্র এবং কেতু। কেতুর ক্ষেত্রে এবারে আমরা আলোচনা করছি কেতু। কেতু তার বন্ধু গ্রহ হচ্ছে শুক্র এবং শনি এবং শত্রু হচ্ছে রবি এবং নিরপেক্ষ হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ও রাহু। আবার বলছি কেতুর বন্ধু গ্রহ হচ্ছে শুক্র, শনি। শত্রু গ্রহ হচ্ছে রবি। নিরপেক্ষ হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ও রাহু। এগুলো হচ্ছে তার নিরপেক্ষ। এবারে আমরা আলোচনা করব নেচারাল বেনিফিক এবং নেচারাল ম্যালফিক, অর্থাৎ স্বাভাবিকভাবে যেগুলো উচ্চস্থ এবং স্বাভাবিকভাবে যেটা শুভ গ্রহ এবং স্বাভাবিকভাবে যেগুলো অশুভ গ্রহ। দেখুন বৃহস্পতি বা জুপিটার, একে স্বাভাবিক শুভ গ্রহ বা নেচারাল বেনিফিক প্ল্যানেট বলা হয়। অর্থাৎ ধরে নেওয়া হয় যে বৃহস্পতি সর্বদা শুভ ফল প্রদান করে থাকে। অন্যদিকে শনি বা স্যাটার্ন, একে কিন্তু বলা হচ্ছে নেচারাল ম্যালেফিক প্ল্যানেট বা স্বাভাবিক এটি অশুভ গ্রহ। অর্থাৎ ধরে নেওয়া হয় শনি সাধারণত অশুভ ফল প্রদান করে থাকে। কিছু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অশুভ হয়। অর্থাৎ যদি ওই লগ্নের জাতকদের ক্ষেত্রে বৃহস্পতি কোনো অশুভ গ্রহের দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু সে অশুভ ফল প্রদান করে থাকবে। কিছু গ্রহের ক্ষেত্রে শনি আবার বেনিফিক বা শুভ গ্রহ ফল প্রদান করে থাকে। অর্থাৎ যদি শনির অবস্থান এবং তার কনজাংশন, অর্থাৎ যেটা আমরা বলেছি পিএসি, অর্থাৎ তার পজিশন, তার অ্যাসপেক্ট এবং তার কনজাংশন বিচার করতে হবে। এবং অবশ্যই অন্য গ্রহের দ্বারা বা শুভ গ্রহের দ্বারা যদি তার দৃষ্টি তার উপর পড়ে, এক্ষেত্রে কিন্তু শনি অনেক সময় সে শুভ ফল প্রদান করে, যদিও সে ন্যাচারাল ম্যালেফিক বা স্বাভাবিক অশুভ গ্রহ হিসাবে তাকে ধরা হয়। এবার আমরা বিভিন্ন লগ্ন ধরে আলোচনা করব। মেষ লগ্ন, শুভ গ্রহ বা বেনিফিক প্ল্যানেট হলো বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র ও রবি। অর্থাৎ এই চারটে গ্রহের যখন মহাদশা চলবে তখন মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা থাকবে তারা সেখানে কিন্তু শুভ ফল তাদের প্রাপ্ত হবে। অর্থাৎ সেটা বেনিফিট হিসাবে তাদের কাছে প্রমাণিত হবে। একই রকম তাদের ফাংশনাল ম্যালেফিক বা কার্যকারী অশুভ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে রাহু এবং কেতু হলো তাদের ক্ষেত্রে ফাংশনাল ম্যালেফিক। যেহেতু রাহু কেতু মঙ্গলের শত্রু, তাই মেষ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা, জাতক মানে হচ্ছে পুরুষ এবং জাতিকা মানে হচ্ছে নারী, তাদের ক্ষেত্রে রাহু কেতুর মহাদশা অশুভ বলে প্রমাণিত হবে। গ্রহদের যে বন্ধুত্বের তালিকা, তাহলে মঙ্গলের সঙ্গে নিরপেক্ষ যে সম্পর্ক রয়েছে শনি এবং শুক্র,
যদি শুক্র মেষ লগ্নে মারাকা গ্রহ কিন্তু তৈরি করে বা মারাকা দশা তৈরি করে, আমি মারাকা যে দশা বা মারাকা গ্রহ কি এটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা অবশ্যই করব, এবং তখন আপনারা জানতে পারবেন এই মারাকা দশা বা মারাকা গ্রহ এটা কি, এবং এইটা হলে এটা জাতক জাতিক বা মানুষের উপর তার কতখানি প্রভাব পড়ে। বুধ হলো মেষ লগ্নের শত্রু গ্রহ এবং ষষ্ঠ গৃহে অবস্থান করায় খারাপ ফল কিন্তু প্রদান করবে। যদিও বুধ নর্মালি কিন্তু শুভ গ্রহ হিসাবে বিবেচিত হয়, কিন্তু এক্ষেত্রে তার শুভ ফল প্রদান সে করবে না, এবং এক্ষেত্রে সে অশুভ ফল প্রদান করবে। এবারে আসি বৃষ লগ্নের ক্ষেত্রে। শুক্র হলো বৃষ লগ্নের অধিপতি, শনি শুক্র এবং বুধ হলো শুক্র গ্রহের বন্ধু গ্রহ। সেই জন্য বৃষ লগ্নের জাতক যারা আছে তাদের পক্ষে শনি শুক্র এবং বুধের মহাদশা শুভ ফলদানকারী হিসাবে এটা বিবেচিত হবে, অর্থাৎ এক্ষেত্রে তারা শুভ ফল পেতে পারে। শনি যেহেতু লগ্নচাটের নবম এবং দশম গৃহে অবস্থান করছে, তাহলে তাই তা বৃষ রাশির পক্ষে শুভ বলে বা শুভ ফল এখানে দান করতে পারে। বৃষ লগ্নের জন্য লগ্নপতি, তার যে বৃষ লগ্নের যে লগ্নপতি শুক্র, এটি লগ্নছকের ষষ্ঠ গৃহ বা তুলা রাশির ঘরে সেটা অবস্থান করে, যে কারণে কিন্তু তার নেগেটিভ রেজাল্ট প্রদান করতে পারে। অন্যান্য অশুভ গ্রহগুলি যেমন চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু এবং বৃহস্পতি এটা কিন্তু অশুভ বলে প্রমাণিত হবে। যদি রবি ও শুক্র পরস্পরের বন্ধু গ্রহ নয়, অর্থাৎ রবি শুক্র কিন্তু পরস্পরের বন্ধু নয়, তবুও রবি বিষলগ্নের ক্ষেত্রে নিরপেক্ষ গ্রহ বা এখানে নিউট্রাল হিসাবে বিবেচিত হবে। এবারে আসি আমরা মিথুন রাশির ক্ষেত্রে, বা যাকে জেমিনি বলা হয়। বুধ হলো মিথুন রাশির অধিপতি গ্রহ। বুধ হলো শুক্র ও শনি সখা, মানে তার বন্ধু বা বন্ধু গ্রহ বলে। অতএব শুক্র শনি যখন মহাদশা চলবে তখন বুধ লগ্নের যারা জাতক এবং জাতিকা আছে, অর্থাৎ পুরুষ এবং নারী, জাতক মানে পুরুষ এবং জাতিকা মানে নারী, তাদের ক্ষেত্রে কিন্তু এটা শুভ ফল প্রদান করবে। তবে শুক্র গ্রহ হলো মিথুন রাশির জাতকদের পক্ষে সবচেয়ে শুভ গ্রহ, অর্থাৎ মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে সব থেকে শুভ গ্রহ বলে প্রমাণিত হবে যদি সেক্ষেত্রে শুক্রের মহাদশা চলে। মিথুন লগ্নের জাতক যারা আছে তাদের জন্য মঙ্গল হলো সব থেকে অশুভ গ্রহ, অর্থাৎ মঙ্গলের যখন মহাদশা ঘটবে বা মহাদশা থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু তার অশুভ ফল তারা প্রাপ্ত করবে। অন্যান্য যে অশুভ গ্রহগুলি হলো যেমন রাহু, কেতু এবং বৃহস্পতি ও রবি। চন্দ্র বুধ হলো নিরপেক্ষ গ্রহ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ চন্দ্র এবং বুধের প্রভাব সেভাবে এদের উপর পড়বে না। এবারে আসছি আমরা কর্কট লগ্ন। কর্কট লগ্ন কি না, কর্কট লগ্ন এটি রাশিচক্রের চতুর্থ গৃহ। কর্কট লগ্নের অধিপতি গ্রহ হল চন্দ্র, এবং মঙ্গল ও চন্দ্র কার্যকারী শুভ গ্রহ হল কর্কট লগ্নের জাতকদের, অর্থাৎ এই দুটি গ্রহ যখন এদের মহাদশা চলবে তখন সেটি কার্যকারী শুভ গ্রহ হিসাবে বিবেচিত হবে। কর্কট লগ্নের জাতকদের জন্য বৃহস্পতি, শনি, বুধ হলো কার্যকারী অশুভ গ্রহ, বা যেটাকে আমরা ফাংশনাল ম্যালেফিক প্ল্যানেটও বলি। রাহু, কেতু, শুক্র এবং রবি এরা কিন্তু নিরপেক্ষ থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ভালো বা খারাপ কোনো ফল তারা দেবে না। সিংহ লগ্ন রাশিচক্রের পঞ্চম গ্রহ। রবি হলো বা সিংহ লগ্নের অধিপতি গ্রহ। রবিকে বলা হয় সিংহ লগ্নের অধিপতি গ্রহ। বৃহস্পতি ও রবি হলো কার্যকারী শুভ গ্রহ সিংহ রাশির জাতকদের জন্য। সিংহ রাশির জন্য বা সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক আছে তাদের জন্য বুধ, শুক্র, রাহু, কেতু এবং চন্দ্র হলো কার্যকারী অশুভ গ্রহ। আর শনি এখানে মারাকা গ্রহ সিংহ রাশির জন্য, অর্থাৎ শনির দশা এলে সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। সেই সমস্যা তার দৈহিক, তার মানসিক, তার আর্থিক নানা বিষয়ে কিন্তু এক্ষেত্রে ঘটতে পারে। এবারে আসছে আমরা কন্যা লগ্ন বা কন্যা রাশি। রাশিচক্রের ষষ্ঠ গ্রহ হচ্ছে এটি, এবং বুধ হলো কন্যা লগ্নের অধিপতি গ্রহ, অর্থাৎ এটি হচ্ছে তার লর্ড। বুধ এবং শুক্র হলো কন্যা লগ্নের জাতকের জন্য কার্যকারী শুভ গ্রহ।
আর শনি, মঙ্গল, বৃহস্পতি, রাহু, কেতু এবং চন্দ্র হলো কার্যকারী অশুভ গ্রহ। এবারে আসছে আমরা তুলা রাশি, যাকে লিব্রা বলা হয় ইংরেজিতে। রাশি চক্রের এটি সপ্তম রাশি। তুলা লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্র। বুধ, শুক্র ও শনি, আবার বলছি বুধ, শুক্র ও শনি হলো কার্যকারী শুভ গ্রহ। মঙ্গল ও বৃহস্পতি হলো কার্যকারী অশুভ গ্রহ। এবারে আসছে আমরা বৃশ্চিক। রাশি চক্রের এটি অষ্টম রাশি বা লগ্নেরও এটি অষ্টম। তাহলে মঙ্গল হলো কি অধিপতি গ্রহ? তাহলে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং রবি এটি কার্যকারী শুভ গ্রহ হিসাবে বিবেচিত হয় বৃশ্চিক লগ্নের যারা জাতক থাকেন তাদের জন্য। আবার শুক্র, রাহু এবং কেতু এদের ক্ষেত্রে অশুভ বলে প্রমাণিত হয় এবং বিবেচিত হয়। ধনু, রাশিচক্রের নবম গ্রহ এটি ধনু। বৃহস্পতি হলো এই লগ্নের অধিপতি, অর্থাৎ যাদের যে সমস্ত জাতক জাতিকাদের লগ্ন ধনু তাদের অধিপতি হবে বৃহস্পতি। এক্ষেত্রে মঙ্গল এবং রবি কার্যকারী শুভ গ্রহ বা ফাংশনাল বেনিফিট প্ল্যানেট হিসাবে তাদের বিবেচিত হবে। বুধ, শুক্র, রাহু এবং কেতু এদের ক্ষেত্রে কিন্তু অশুভ গ্রহ হিসাবে বিবেচিত হবে। শুক্র হলো সব থেকে অশুভ গ্রহ এদের জাতক অর্থাৎ ধনু রাশি জাতকদের ক্ষেত্রে, অর্থাৎ যখন শুক্রের মহাদশা চলবে এই জাতকদের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি তারা হতে পারে। এবারে আসছে আমরা মকর লগ্ন। রাশি চক্রের বা লগ্নের দশম রাশি বা লগ্ন হলো মকর। রবি হলো অধিপতি গ্রহ। শুক্র, বুধ, রবি এটি কার্যকারী শুভ গ্রহ, অর্থাৎ শুক্র, বুধ এবং রবি গ্রহের মহাদশা চললে সাধারণত মকর লগ্নের জাতক জাতিকা অর্থাৎ পুরুষ এবং নারীদের ক্ষেত্রে নানা ধরনের প্রোডাক্টিভ বেনিফিট তারা রেজাল্ট ফল কিন্তু পাবে। অন্যদিকে শনি, বুধ এরা বন্ধু গ্রহ হলেও বুধ হলো সবচেয়ে শুভ গ্রহ। আর মঙ্গল, রাহু, চন্দ্র এবং কেতু এটা হলো সর্বাপেক্ষা অশুভ গ্রহ বলে বিবেচিত হবে। এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে ইংরেজি যাকে বলা হয় অ্যাকিউরিয়াস। কুম্ভ কি? রাশি চক্রের একাদশতম এটি গ্রহ এবং এটি যাদের লগ্ন, কুম্ভ লগ্নের যাদের জন্ম তাদের হচ্ছে শনি হচ্ছে অধিপতি গ্রহ এবং শুক্র, শনি হলো এর কার্যকারী শুভ গ্রহ, অর্থাৎ এদের ক্ষেত্রে শুক্র এবং শনি গ্রহের মহাদশার সময় তারা সুফল কিন্তু পাবে। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রাহু এবং কেতু এরা কিন্তু কার্যকারী অশুভ গ্রহ বলে বিবেচিত হবে। এবারে আমরা আসছি মীন লগ্ন। রাশিচক্রের দ্বাদশ এবং সর্বশেষ, একে বলা হয় পিসেস। বৃহস্পতি হলো অধিপতি গ্রহ। চন্দ্র এবং মঙ্গল হচ্ছে কার্যকারী শুভ গ্রহ। আর শুক্র, রবি, রাহু এবং কেতু হলো এর অশুভ গ্রহ। আবার বলছি, চন্দ্র এবং মঙ্গল হবে কার্যকারী শুভ গ্রহ, মানে চন্দ্র এবং মঙ্গলের দশাতে এই লগ্নের জাতকরা তারা কিন্তু শুভ ফল পাবে। অন্যদিকে শুক্র, রবি, রাহু এবং কেতুর যখন মহাদশা চলবে সেক্ষেত্রে তাদের কিন্তু অশুভ প্রভাব তাদের জীবনের উপরে পড়বে। এবারে আমরা কার্যকরী যে শুভ গ্রহ সেগুলো নিয়ে আবার আমি আলোচনা করছি। যে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি, বৃহস্পতি, চন্দ্র। বৃষের ক্ষেত্রে শুক্র, শনি, বুধ। মিথুনের ক্ষেত্রে বুধ, শুক্র, শনি। কর্কটের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল। সিংহের ক্ষেত্রে রবি, মঙ্গল, বৃহস্পতি। কন্যার ক্ষেত্রে বুধ, শুক্র। তুলার ক্ষেত্রে শুক্র, শনি। বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রবি। ধনুর ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল, বুধ, রবি এবং মকরের ক্ষেত্রে শুক্র, শনি, বুধ এবং কুম্ভের ক্ষেত্রে শনি ও বুধ। মীনের ক্ষেত্রে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল। এইগুলো হচ্ছে এদের ক্ষেত্রে শুভ গ্রহ হিসাবে বিবেচিত হয়। আবার কার্যকারী যে অশুভ গ্রহ এইগুলো রাশির ক্ষেত্রে আছে। মেষের ক্ষেত্রে বুধ, রাহু, কেতু অশুভ। বৃষের ক্ষেত্রে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, রাহু, কেতু অশুভ। মিথুনের ক্ষেত্রে রাহু ও কেতু অশুভ। কর্কটের ক্ষেত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এগুলি অশুভ। সিংহের ক্ষেত্রে চন্দ্র, রাহু, কেতু অশুভ। কন্যার ক্ষেত্রে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু অশুভ। তুলার ক্ষেত্রে বুধ, রাহু, কেতু অশুভ। বৃশ্চিকের ক্ষেত্রে শুক্র, রাহু, কেতু অশুভ। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র, রাহু, কেতু অশুভ। মকর রাশির ক্ষেত্রে বুধ, রবি, বৃহস্পতি, রাহু, কেতু অশুভ। কুম্ভের ক্ষেত্রে চন্দ্র, বুধ, রাহু, কেতু অশুভ।
এবং রবির ক্ষেত্রে শনি, শুক্র, রাহু, কেতু অশুভ। তাহলে লক্ষ্য করে দেখুন, আপনারা কিন্তু যখন যে অধিকাংশ গ্রহের ক্ষেত্রে কিন্তু মূলত রাহু এবং কেতু তারা অশুভ হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ সাধারণত তাদের অশুভ ভাবটা থাকে। আমি এখানে একটা যে চার্ট দেখিয়েছি, সেই চার্টগুলোতে দেখুন এটা ফাংশনাল বেনিফিক প্ল্যানেট, কার্যকারী শুভ গ্রহ। আরেকটা আমি চার্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে ফাংশনাল ম্যানিফিক প্ল্যানেট বা কার্যকারী অশুভ গ্রহ। এবারে এই যে আমরা কার্যকারী শুভ, কার্যকারী অশুভ দেখলাম, এবারে কতগুলো দেখি। যে দেখুন এই যে চার্টটা আমি দেখলাম, দেখুন অ্যাসেন্ডেন্ট মানে তুঙ্গি অবস্থা, উচ্চস্থান। আমি আগের যে ভিডিও সেখানে আলোচনা করেছি। তো অ্যারিস যখন উচ্চস্থান হবে তখন সব থেকে সে ভালো ফলটাকে দেবে চন্দ্র। টাউরাসের যখন উচ্চস্থান থাকবে তখন সব থেকে ভালো ফল দেবে রবি। জেমিনির ক্ষেত্রে সব থেকে বা মিথুন রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে মার্কারি বা বুধ। কর্কট বা ক্যান্সারের ক্ষেত্রে ভালো ফল দেবে ভেনাস বা শুক্র। লিও বা সিংহের ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে মার্কারি বা বুধ। ভির্গো বা কন্যার ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে বৃহস্পতি বা জুপিটার। লিব্রার ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে জুপিটার বা বৃহস্পতি। স্করপিওর ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে স্যাটার্ন বা শনি। স্যাজিটেরিয়াসের ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে সান বা রবি। ক্যাপ্রিকন বা মকরের ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে মার্স বা মঙ্গল। অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে ভেনাস বা শুক্র। পিসেস বা মীন রাশির ক্ষেত্রে সব থেকে ভালো ফল দেবে মঙ্গল বা মার্স। অর্থাৎ এই রাশিগুলি যদি এদের ক্ষেত্রে থাকে তখন কিন্তু সব থেকে ভালো ফল এখানে তারা প্রদান করে থাকে। তার মানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন যদি গ্রহগুলোর অবস্থা আপনারা লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে এক একটা গ্রহ যেমন এক একটা জায়গায় তারা ভালো ফল দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে কিন্তু তারা খারাপ ফলও কিন্তু প্রদান করে। তো এইভাবে ভালো এবং খারাপ দু ধরনের ফলই কিন্তু তারা যে কোনো গ্রহ এটা দিয়ে থাকে। তো আমরা যখন গ্রহদের এই অবস্থাগুলো দেখব তখন কিন্তু মনে রাখতে হবে একটা কথা, যে এই অবস্থাগুলো বা গ্রহদের এটা কিন্তু চিরস্থায়ী নয়। একটা দশা একটা সময় পর্যন্ত থাকে এবং তারপরে কিন্তু সেটা কেটে যায়। অর্থাৎ সেই দশার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু তারপরে আস্তে আস্তে চলে যাবে। অর্থাৎ সেই দশার প্রভাব কিন্তু আর স্থায়ী থাকবে না। আমরা পরবর্তী পর্বে আরও আলোচনা করব বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আমি আশা করব যে আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে এবং কিছু উপকারে আসবে, কারণ এগুলো বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকারে লাগা, কাজে লাগা। এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্র যা অত্যন্ত প্রাচীন একটি শাস্ত্র, হাজার হাজার বছর ধরে যার চর্চা হয়ে আসছে, সেটা সম্পর্কে আপনাদের যদি মনে কোনো ভ্রান্ত ভুল ধারণা থাকে তাহলে সেটা এর দ্বারা দূর হবে। আমি শুরুতেই বলেছি যে জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো তুক তাক কিংবা কালা জাদু বা ব্ল্যাক আর্ট নয়। এটি সম্পূর্ণ বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিচার বা ক্যালকুলেশন প্রক্রিয়া, যা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত চলে আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আবার দেখাবে পরের এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে।